This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিউড়িতে সেখানে সাংসদ শতাব্দীর সামনেই তৃণমূল কর্মীদের নিজেদের মধ্যে মারপিট। তৃণমূলের অঞ্চল সভাপতিকে দলেরই কর্মীদের মার। সাংসদের এসআইআর ক্যাম্প পরিদর্শন ঘিরে তুমুল উত্তেজনা। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, এর আগে একাধিক কারণে শাসক দলের গোষ্ঠী কোন্দল এই 2026-এর নির্বাচনের আগে শাসক দলকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে, এবারও তার অন্যথা হলো না। কি নিয়ে এই সমস্যা? দেখো, একেবারে সিউড়ি 2 নম্বর ব্লক, এই সিউড়ি 2 নম্বর ব্লককে আমরা বারবার দেখেছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে। অনুব্রত পন্থীদের সাথে কাজল পন্থীদের। আজও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। সাংসদ শতাব্দী রায় যখন এসে পৌঁছেছিলেন এসআইআর এর ক্যাম্প পরিদর্শনের জন্য, তখন কিন্তু সেই সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব এবং একে অপরকে মারধরের অভিযোগ। বলরাম বাগদি, যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের কোমা গ্রাম পঞ্চায়েতের, তাকে বেধড়ক মারধর করা হয় সাংসদ শতাব্দী রায়ের সামনেই। শতাব্দী রায়ের গাড়িতে চেপে কোনো ক্রমে সেখান থেকে প্রাণে বাঁচেন তিনি এবং সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে সেখানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখন পর্যন্ত থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা, কারণ যেভাবে সাংসদের সামনে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ঘটলো, যেভাবে একে অপরকে মারধরের ঘটনা ঘটলো, তাদের স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষে যথেষ্ট উদ্বিগ্ন এই পরিস্থিতি। কারণ সিউড়ি 2 নম্বর ব্লককে যতই শান্ত করার চেষ্টা হচ্ছে, কোনোভাবেই কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লককে রাশ টানা যাচ্ছে না বা হাতে আনা যাচ্ছে না তৃণমূলের পক্ষে। এটা কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে। দিন কয়েক আগে আমরা দেখলাম এই সিউড়ি 2 নম্বর ব্লকে ইট নিয়ে একে অপরকে মারধর, কখনো দেখেছি বাড়ি ভাঙচুর, বোমাবাজি। আজ ফের শতাব্দী রায়ের সামনে এইভাবে মারধর, একে অপরের ওপর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আবারও চলে আসে সিউড়ি 2 নম্বর ব্লকে। এখন পরিস্থিতি কি হিমাদ্রি? দেখো, এই মুহূর্তে পুরো থমথমে হয়ে রয়েছে এলাকা। ঘটনাস্থলে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কোমা গ্রামে এবং আশেপাশে যে ঘটনা, এই যে বারবার একই ঘটনা ঘটছে, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দা তারা আতঙ্কিত হয়ে রয়েছে। কিন্তু স্থানীয় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তো স্পষ্টতই বলা হয়েছে কোন রকম গোষ্ঠী কোন্দল বরদাস্ত করবে না দল, তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে? সেক্ষেত্রে একটা বিষয় আমরা বারবার দেখি, যখন কাজল বা অনুব্রত পন্থী যেই হোক না কেন, তারা বারবার মুখে বলেন যে তাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তারা একটাই দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও শীর্ষ নেতৃত্ব যখন বারবার এই জেলাকে নিয়ে, বিশেষ করে বীরভূম জেলাতে গোষ্ঠীদ্বন্দ্ব থামানোর নির্দেশ দিচ্ছে, কিন্তু তারপরেও সে একই ছবি আমরা দেখতে পাচ্ছি হিমাদ্রি, এবং রীতিমতো প্রকাশ্যে চলে আসছে বারংবার এই গোষ্ঠী কোন্দল। আপাতত তোমাকে ধন্যবাদ হিমাদ্রি। বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে, তো সেই জায়গা থেকে সেটা মিটে গেছে, উনি আর কিছু বলতে চান। এবার নজর রাখি আমরা পাথর প্রতিমার দিকে। দুষ্কৃতী তাণ্ডবে রীতিমতো অগ্নিগর্ভ পাথর প্রতিমা। বিডিওর গাড়িতে আগুন, ঠিক শুনছেন, বিডিওর গাড়িতে আগুন। বেশ কয়েকটি বাইকে আগুন, পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান, বাড়ি, গোয়ালঘর। দেখুন সেই ভয়ঙ্কর ছবি। ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক সমিত জানা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, কি এমন সমস্যা যে এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি যে বিডিওর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পাথর প্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুরে। আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য যে দেখো, একের পর এক কিন্তু দোকান, বাড়ি, বাইক এবং বিডিওর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত 12:30 থেকে দুষ্কৃতীদের তাণ্ডব চালানো হয়েছিল এই গোপালনগর এলাকাতে। এলাকার বাসিন্দারা কিন্তু এখনও পর্যন্ত উদ্বিগ্ন রয়েছেন, তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এই ঘটনাস্থলে। এখনও পর্যন্ত এলাকায় উত্তেজনা
রয়েছে। সকাল থেকে কিন্তু এই এলাকায় এসে রয়েছেন পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানা। একেবারে দেখানোর চেষ্টা করব যে সমীর জানা কিন্তু ঘটনাস্থলে এসেছেন, তিনি কিন্তু এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন এবং এই ঘটনার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে তোমাকে জানাবো, গতকাল রাতে যখন এই বাড়ি এবং দোকান দাউ দাউ করে জ্বলছিল, সেই সময় কিন্তু দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দীর্ঘক্ষণের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আসতে কিন্তু ঘটনাস্থলে দেরি করে। তবে এই দুষ্কৃতীরা কারা, কেন, কি জন্য আগুন লাগালো, কেনই বা বাসিন্দাদের উপর তাদের এত ক্ষোভ জমেছিল, সেটা জানার চেষ্টা করব পাথর প্রতিমার বিধায়কের সঙ্গে কথা বলে। এই যে দুষ্কৃতীরা কারা এবং কেন আগুন লাগানোর চেষ্টা করেছে? আমি আপনাদের বলি, দুষ্কৃতকারীরা ইতিপূর্বে এখানে বিভিন্ন জায়গায় চুরির কাজের সঙ্গে জড়িত, এটা এলাকার মানুষরা ভালোভাবেই জানেন। এতে প্রাথমিক অনুমান এটা তার নেতৃত্বেই ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের যতটুকু অবজারভেশন, আমি সকাল থেকে এসে যেটুকু যারা অবজারভেশন করে দেখেছি যে এটা একজন ব্যক্তির কাজ হতে পারে না, একটা গ্যাং, মানে প্রায় টাইমিংসটাকে ওরা একই সঙ্গে, এখানে যেমন 3টে দোকানঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বললেন, এবং সেটা বিডিও সাহেবের গাড়িটাকে ওখানে আক্রমণ করা হয়েছে, মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশের বাড়িতে সেখানেও কিন্তু তার গোয়ালটাতে আগুন লাগিয়ে দেওয়ার পরে আমাদের যেটা শঙ্কর গাভীটা মারা গেছে, পুড়ে মারা গেছে, এবং তার বাচ্চারাও এখন পর্যন্ত ঢুকছে, সেও মারা যাবে। এবং তার দুটো ওখানকে আমাদের বাইক ছিল এবং সঙ্গে সঙ্গে একটা মেশিন ভ্যান ছিল, সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পুলিশের ভূমিকাটা আপনারা কিভাবে দেখেন? না, পুলিশের ভূমিকা সম্পর্কে কোনো মধ্যে দোষারোপ করার কিছু নেই। যখন তারা খবর পেয়েছে সঙ্গে সঙ্গে এখানে এসেছে। আপনি এখানকে ভিডিও ক্যাসেট করা আছে, দেখে নেবেন যে এখানকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশ নিজেরা বালতি নিয়ে এইভাবে করে এই আগুনটাকে নিবানোর জন্য চেষ্টা করেছে, এই নজির তারা রেখেছেন। এবং তার শুভেন্দু সমীর বাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে। সমীর বাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে, একটু কাইন্ডলি ওনাকে জিজ্ঞাসা করো। এখানের বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেখানে বিডিও একজন প্রশাসনিক কর্তা, তার গাড়িতে আগুন ধরানো হচ্ছে, তারপরে তিনি বলছেন পুলিশ তার ভূমিকা পালন করছে, মানে বিষয়টা ঠিক আমাদেরও বোধগম্য হচ্ছে না। দেখো, আমি বিধায়ক সাহেবের কাছে একেবারেই প্রশ্নটা নিয়ে যাব যে আপনি তৃণমূলের বিধায়ক, এখানে এতগুলো বাড়িতে আগুন লাগানো হলো, দোকানে আগুন লাগানো হলো, বিডিওর গাড়িতে আগুন লাগানো হলো, তাহলে পুলিশের ভূমিকাটাকে কিভাবে সদর্থক বলছেন আপনি? না, সদর্থ বলি না, আমি বলছি যে পুলিশের কাছে যেই মুহূর্তে খবর গেছে, পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে পাথর থেকে এখানে চলে এসেছেন। এবং আপনি ভিডিওটাকে দেখবেন, এখানে আমাদের গ্রামীণ মানুষরা যেমন হাত বাড়িয়েছেন, পুলিশ প্রশাসন নিজে থেকে বালতি নিয়ে। কতজন গ্রেফতার হয়েছে এখনো? শুভেন্দু, কেটে গেল, এখনো দুষ্কৃতীরা এখনো পর্যন্ত দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট হয়নি, এটা দুর্ভাগ্যজনক। এটা আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিট করেছি, এসডিপি সাহেব এসেছিলেন, আমরা বলেছি, ওনারা বলছেন আমরা যে কোনো মূল্যে এটিকে অ্যারেস্ট করব। বিভিন্ন জায়গায় আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তাদের ঠিক কি অভিযোগ শোনাই আপনাদের? নামটা কি? শক্তিপদ মালের দোকানে, চায়ের দোকানে আগুন ধরে যায়, তখন দৌড়ে আসি, দৌড়ে এসে সবাইকে ডাকাডাকি করার পরেই 3-4 জন এসে দরজা ভাঙতে বলি, দরজা ভেঙে যখন 2টো সিলিন্ডার বার করেছি, তারপরে আমরা জল টল দিয়ে নেমানোর চেষ্টা করছি, আর ভেতরে ঢোকা যায়নি। বিভিন্ন আরও কিছু আছে 8-9 জায়গায়, কিন্তু ভিডিওর গাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে, কেউ ধরিয়ে দিয়েছে, এরকম একটা প্ল্যান। আমি তখন হচ্ছে কি যাই ওপারে, কৃপা সিন্ধু ভূঁইয়া, ওনাদের বাড়িতে গরু একটা মারা যাচ্ছে। আর কোথায় কোথায় আগুন লাগানো হয়েছে? আগুন লাগানো হয়েছে, ওটা লাগানোই তো হয়েছে, বোঝা যাচ্ছে, কৃপা সিন্ধু ভূঁইয়ার বাড়িতে স্পেশালি। আর হচ্ছে ওপারে লক্ষণ গাইন ওনাদের বাড়িতে হেসেলটা মোটামুটি ক্ষতি হয়েছে, আর এনাদের বাড়িতে গোয়ালটা এফেক্ট হয়েছে। বনগাঁ পুরসভা 6 নম্বর তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। বনগাঁ পুরসভা 6 নম্বর ওয়ার্ডের 6 তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা। আপনাদের জানিয়ে রাখি, বনগাঁ পুরসভার 6 জন তৃণমূল কাউন্সিলর আক্রান্ত। 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়, গুলি বোমাবাজির অভিযোগ। পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থায় সই না করাতেই কি এই কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতির তাণ্ডব? গতকাল রাতে মদ খেয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের কোন্দল সামনে আসতেই কটাক্ষ বিজেপির। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তো বিজেপি বিধায়কের। দেখি ভাঙচুর করছে, আমি ঘরে ছিলাম, বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, ক্যারাম ট্যারাম উল্টে দিচ্ছে। এখানে একটা পোস্ট ছিল,
বসে থাকতে লোকজন দেখি সব উল্টে পাল্টে খিস্তি খেয়ে দিচ্ছে, গালি গালাজ। চিনতে পেরেছি, এই তো পাড়ার ছেলে শুভঙ্কর, রাকেশ, বুবাই, মঙ্গল, যদু। হ্যাঁ, 4 রাউন্ড গুলি ছুড়েছে, এই তো পাশেই ছুড়েছে। ছেলে পিলেও কালকে রাত্রে 9টার সময় সারা বনগার সাথে সাথে আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এলাকার 5-7 জনকে চিনতে পেরেছি। পুলিশ এসেছিল, পুলিশের কাছে অভিযোগ করেছি। যারা পাড়ার আর কি ছেলেরা যে কজন যুক্ত ছিল তাদের নামে অভিযোগ জানিয়েছি। না, আতঙ্ক বা ভয় লাগার কিছু নেই এখানে। আমরা কালকে যে সিদ্ধান্তটা নিয়েছি, হয়তো সেই সিদ্ধান্তটা ওনাদের মনোপুত হয়নি। আমাদের জেলার সভাপতি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমাদের যে চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে একটা অনাস্থা পেপারে সই করার জন্য আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা সেই অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তার পরিপ্রেক্ষিতেই এটা আমাদের বাড়ি কালকে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে ওটার পরিপ্রেক্ষিতেই হয়তো এটা করেছে। আমাদের সেফ সিকিউরিটি নেই, আমরা ওয়ার্ডের মানুষকে কি করে সেফ সিকিউরিটি দেবো? যে কজন কাউন্সিলর ওখান থেকে বেরিয়ে এসেছিল ওই অনাস্থায় সই না করে তাদের সকলের বাড়ি আক্রমণ হয়েছে। ছেলে যে ঘরে থাকে আলো জ্বলছিল সেই ঘরে কাঁচ ভেদ করে একদম দরজায় লাগে। এটা ভাবতে পারছি না যে যা কোনোদিন আমাদের এখানে হয়নি, যে আমরা শাসক দলের কাউন্সিলর, সেই শাসক দলের বাড়িতে এরকম আক্রমণ। যদি কাউন্সিলর আমাদের বাড়ি যেরকম আক্রমণ হয়ে থাকে তাহলে সাধারণ মানুষরা আমরা কি বলবো? না, আতঙ্ক বা ভয় লাগার কিছু নেই এখানে। আমরা কালকে যে সিদ্ধান্তটা নিয়েছি, হয়তো সেই সিদ্ধান্তটা ওনাদের মনোপুত হয়নি। আমাদের জেলার সভাপতি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে আমাদের যে চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে একটা অনাস্থা পেপারে সই করার জন্য আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা সেই অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তার পরিপ্রেক্ষিতেই এটা আমাদের বাড়ি কালকে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে ওটার পরিপ্রেক্ষিতেই হয়তো এটা করেছে। আমাদের সেফ সিকিউরিটি নেই, আমরা ওয়ার্ডের মানুষকে কি করে সেফ সিকিউরিটি দেবো? যেভাবে সেই সব জনপ্রতিনিধিদের বাড়িতে বোম গুলি নিয়ে আক্রমণ করেছেন, বনগাঁ পুলিশ প্রশাসনকে আমি ধিক্কার জানাই। কারণ যিনি দায়িত্বে আছেন তারা যদি ক্ষমতা নাই থাকে এই বনগাঁর আমজনতাকে রক্ষা করার, তাহলে তিনি সম্পূর্ণ বিহন্ন ভূমিকা পালন করছেন। যদি ক্ষমতা না থাকে আপনি রাস্তায় নামুন, চুরি পরে শাড়ি পরে রাস্তায় ঘুরে বেড়ান, কেন আপনি এসপি পদে বসে আছেন? এসআইআর আবহে কোচবিহারের দিনঘাটায় বিক্ষোভ মহিলাদের। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ, এক হাতে এনুমারেশন ফর্ম, অন্য হাতে নিশীথের কালি লাগানো ছবি। বিক্ষোভ দেখে বিএলওকে ফর্ম জমা মহিলাদের। নিশীথের কিছু মন্তব্যই ক্ষোভের কারণ, এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। নিশীথ প্রামাণিক বলছে দিনাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান, ওই জন্য দিনাটার লোক ওনাকে নিশীথ প্রামাণিককে ধিক্কার জানাচ্ছে। ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না, এইরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির 30 জন সন্তান আছে এই 3টে অঞ্চলে, ও যদি নাম বলতে পারে রাজনীতি করবো না যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে पारे। इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है लेकिन जो है जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है। एक व्यक्ति का 30-40 बेटा हो सकता है क्या? ये तो सरासर नाम मतलब हो ही नहीं सकता है। और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है, यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आईडी कार्ड में लिखा। ये जो सभी चीज़ है ये सभी एक के बाद एक सामने आ रहे हैं। দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, ফের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। নীতিশ কুমারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা।
আবার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, विजय सिन्हा। से प्रतिज्ञान करता हूँ करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा।